এই মাসে প্রেগনেন্ট আমি। ডাক্তার বলেছে এই মাসেই আমার ডেলিভারি হবে। পেটের মধ্যে একটু ব্যথা করছিল, তাই হাঁটাহাঁটি করছি। ওকে দেখে শাশুড়ি মা বলে উঠলো, বৌমা এই মশলাগুলো একটু বেটে দাও তো। বলেই একটা বাটি আমার দিকে এগিয়ে দিল। আমি তার কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। পেটের ব্যথায় আমি ঠিকমতো হাঁটতে পারছি না, আর সেখানে আমাকে দিচ্ছে মশলা বাটার জন্য। সে আমার শ্বশুর বসা ছিল। সে বলে উঠলো, বৌমা তো এমনিই অসুবিধা, নড়াচড়াই করতে পারে না, সে এখন এই মুহূর্তে মশলা বাটবে কিভাবে? এটা শুনেই আমার শাশুড়ি শ্বশুরকে পরে চিল্লাচিল্লি শুরু করে দিল। আমরা তো আর বাচ্চা জন্ম দেইনি, আমরা তো আর মশলা বাটিনি, রান্না বান্নাও করিনি। শ্বশুরের কথা শুনে আমি আর সহ্য করতে পারছিলাম না। মশলার বাটি নিয়ে চুপচাপ রান্না করে চলে গেলাম মশলা বাটার জন্য। রান্না করে গিয়েছিলাম ঠিকই মশলা বাটার জন্য, কিন্তু আমার আর সাহসে কুলাচ্ছিল না যে নিচে বসে মশলাগুলো বাটবো। শ্বশুরের কথাগুলো কানের মধ্যে বাজতেছিল। হঠাৎ করে মাথা ঘুরানি দিয়ে আমি পড়ে যাই। আমার পড়ার শব্দ শুনে আর ননদ দৌড়ে এসে আমাকে ওঠায়। শ্বশুর নাকি হসপিটালে নিয়ে এসেছিল। আমার আর কোনো কিছু মনে ছিল। যখন জ্ঞান ফিরেছে তখন দেখলাম আমার অলরেডি সিজার হয়ে গেছে। ফুটফুটে একটা রাজকন্যার জন্ম দিয়েছি আমি। আশেপাশে কোথাও আমার স্বামী আর শ্বশুর ছাড়া কাউকে দেখতে পেলাম না। হসপিটালের বিল এসেছিল 35,000 টাকার মতো। এখান থেকে 15,000 টাকার মতো আমার স্বামী পরিশোধ করেছে, আর বাকি যে 20,000 টাকা আমার ভাইয়া দিয়েছিল। হসপিটালে 4 দিনের মতো ছিলাম। শ্বশুর প্রতিদিন একদিন করে আমার মেয়েকে আমাকে দেখতে আসতো, কিন্তু শাশুড়ি আর ননদ একটি বারের জন্য আসেনি। 8 দিন পর আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার সাথে সাথে আমার শ্বশুর শাশুড়িকে বলে উঠলো, আমাদের বংশের প্রথম নাতনি, তুমি রাগ করে থাকবে? রাগ থাকা ভালো, কিন্তু জেদ থাকা কিন্তু মোটেও ভালো না। নাতনিকে আদর করো। তখন আমার শাশুড়ি দৌড়ে এসে আমার মেয়েকে কোলে নিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। দেখে ভালোই লাগছিল। আমি মনে মনে ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে। সাথে যত যাই করুক, নাতনিকে তো আদর করছে, এইটুকু দেখেই আমি অনেক শান্তি পাচ্ছিলাম। এ থেকে 3 মাস পরেই আমার স্বামী যে জবটা করতো সেই জবটা চলে যায়। বেকার হয়ে যায় আমার স্বামী। সংসারের বোঝা একমাত্র তার উপরেই, সংসারের যাবতীয় খরচ সেই চালাতো। আমার স্বামীর এই অবস্থা দেখে আমি ভাইয়াকে ফোন করে বলি, ভাইয়া ওর তো চাকরি চলে গেছে, সংসার চালানো অনেকটাই কষ্ট হয়ে গেছে, এখন কি করব? আমাকে ফোনের মধ্যে বলে, তুই চিন্তা করিস না, দেখি আমি একটা ব্যবস্থা অবশ্যই করে নেব। তার 2 দিন পরেই আমার বড় ভাই আমার শ্বশুর বাড়িতে আসে মিষ্টি নিয়ে। শ্বশুর, স্বামী আর বড় ভাই মিলে অনেকক্ষণ বসে গল্প করে। এদিকে আমি খাবার দাবারের আয়োজন করছিলাম, খাবার খেতে দিচ্ছিলাম সবাইকে। ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে, কথা শেষ করে যখন যাচ্ছিল, তখন আমার স্বামীর হাতে 2 লক্ষ টাকা দেয়। বলে, এটা দিয়ে তুমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করো, একটা মুদির দোকান দাও, তোমাদের সংসারটা ভালো মতোই চলে যাবে, দেখবে। আমি টাকাটা নিতে চাইনি, বারবার না করছিল। ভাইয়া আপনি কেন টাকা দিবেন? আপনার কাছে আমরা ঋণ হয়ে যাব। তখন আমার ভাইয়া বলল, তুমি আর আমার বোনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তুমি কষ্ট করলে তো আমার বোনটাও কষ্ট করবে, আর আমার বোন কষ্ট থাক সেটা আমি কখনোই চাই না। টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। সেই টাকাটা দিয়েই আমার স্বামী একটা দোকান দেয়, আর সেটা দিয়ে সংসারটা মোটামুটি ভালোভাবেই চলে যাচ্ছিল। আগেকার চাকরিটা থেকে এই দোকানটা থেকে যা ইনকাম হতো তাতে আরো সচ্ছলভাবে আমরা চলতে পারছিলাম। সবকিছু মোটামুটি ভালোভাবেই চলছিল, শুধু শাশুড়ি আর ননদটা ছাড়া আমার সংসারের সবকিছুই ঠিক ছিল। একদিন বাথরুমে বসে বসে আমি কাপড় কাচ্ছিলাম। ননদ তার কিছু কাপড় এনে বাথরুমে দিয়ে আমাকে বলল, ভাবি তোমার কাপড়ের সাথে এই কাপড়গুলোও ধুয়ে দাও। সংসারের এত কাজ, মেয়েকে সামলানো, সবকিছু আমি একা হাতে করি। কাপড়টাও ধুয়ে দিতে আমার কোনো সমস্যা ছিল না। তো আমার পিরিয়ড হয়েছিল, আমার পেটের মধ্যে ব্যথা করছিল, আমার কাপড়গুলোই আমি ঠিকঠাক মতো ধুতে পারছিলাম না। ননদার শাশুড়ি সারাটা দিন সংসারের কোনো কাজ করে না, আমার মেয়েকে পর্যন্ত কোলে নেয় না। তখন আমি আর রাগ সামলাতে না পেরে, সারাদিন তো সংসারের কোনো কাজ করো না, অন্তত নিজের কাজটুকু নিজে করে নাও, আমি তোমার কাপড় এখন ধুয়ে দিতে পারবো না। কথাটা বলার সাথে সাথে ননদ আমাকে বলে উঠলেন, ও নবাবের ঝি, আমরা বিয়ে করে নিয়ে এসেছি তাই না, কাপড় ধুতে পারবে না? কেন জানি আমি আমার রাগটাকে আর কন্ট্রোল করতে পারছিলাম না, হয়তো মুরসিং হয়েছিল। কথায় 2 কথায় ননদের সাথে আমার অনেক বড় একটা ঝগড়া বেঁধে যায়। পাশ থেকে শ্বশুর সবকিছু শুনছিল, কার দোষ আর কার দোষ না। শ্বশুর যখন দেখছিল ননদ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, তখন উঠে এসে ননদকে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। আসলে সেই সময় আমার কপাল ভালো, বাড়িতে ছিল না, হয়তো পাশের বাড়ি কোথাও গিয়েছিল, তা না হলে আমার খবর ছিল। আমি আর কোনো কথা বাড়ালাম না, কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার স্বামী দোকান থেকে বাড়িতে আসে খাবার খাওয়ার জন্য। আমার ননদ দৌড়ে গিয়ে আমার স্বামীর কাছে কান্নাকাটি করতে করতে অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে আমার নামে। আমি এমনিতে সোজা শান্ত মানুষ, অত কিছু বোঝে না প্যাঁচ গোজ সংসারে। আমার স্বামী রাগে ফুসফুস করতে করতে রুমের ভিতরে ঢুকে
রুমে ঢুকেই তার বেলটা খুলে আমাকে মারতে থাকে। পাগলের মতো সে আমাকে মারছিল সেদিন। ভাবেই সে থামছিল না, আমার কথা শুনছিল না। আমি কোনোভাবে তাকে থামাতে পারছিলাম না। ভয়ের চোটে আমি দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকি। আমি বাথরুমের দরজাটাও জোরে জোরে থাপড়াচ্ছিল আর বলতেছিল দরজাটা খোলার জন্য, তা না হলে দরজাটা ভেঙে দিবে। ভয়ে আমার মাথায় কোনো কাজ করতেছিল না। পাশে তাকিয়ে দেখি হারপিকের বোতলটা আছে। মাথার মধ্যে অনেক কিছু করতেছিল। এই স্বামীর ভরসায় এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম। স্বামীও আজকে আমার ননদের কথা শুনে আমার উপরে হাত তুললো। আমার কোনো কথা শুনছে না। কিন্তু না দেখে হারপিকের বোতলটা নিয়ে আমি ডক ডক করে হারপিকটা খেয়ে ফেলি। যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। ঠিক সে সময় আমার স্বামী দরজাটা ভেঙে বাথরুমের ভিতরে ঢুকেই দেখে যে আমি ফ্লোরের মধ্যে কাতরাচ্ছি আর পাশে হারপিকের বোতলটা খোলা আছে। চাপ দিয়ে ধরে গলার ভিতরে হাতটা ঢুকিয়ে দেয় যাতে একটু হলেও আমি বমি করি আর ভেতর থেকে হারপিকটা বের হয়ে যায়। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরেছিল তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম। দেখলাম আমার বড় ভাই সেখানে উপস্থিত আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমার বড় ভাই আমার কাছে এসে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই মরে গেলে তোর বাচ্চাটার কি হতো? এরকম কাজ মানুষ করে? বড় ভাইকে আমি কিভাবে বুঝাই যে এই শ্বশুর বাড়িতে আমি কত কিছু মুখ বুঝে সহ্য করে চুপচাপ থাকি, কোনো প্রতিবাদ করি না। আজকে একদম সহ্যের বাঁধ ভেঙে গিয়েছিল আমার। দিন পর আমাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয়। আমি আমার বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে যাই, সাথে আমার বড় ভাইও ছিল। শ্বশুর বাড়িতে ঢুকতেই দেখি আমার শ্বশুর আমার শাশুড়ি আর ননদকে পেটাচ্ছে, গালাগালি করছে আর চিল্লাচিল্লি করে বলতেছে, আমি বিয়ে দিয়েছিলাম, শ্বশুর বাড়ি থাকতে পারিসনি, শ্বশুর বাড়ি থেকে এসে এখানে থাকিস, আর ভাইয়ের সংসারে এভাবে অশান্তি করলি তুই। আর আমার শাশুড়িকে বলতেছে যে বৌমাকে তুমি উঠতে বসতে কথা শোনাও, অত্যাচার করো, ছোট করো, চাপ সৃষ্টি করো। বৌমারই কিন্তু ভাইয়ের টাকা দিয়ে তোমার সংসারটা চলে। সেই বৌমার ভাই যদি তোমার ছেলেকে টাকা না দিত তাহলে দোকানটা কিভাবে দিত, কিভাবে তোমার সংসার চলতো? সেই মুহূর্তে আমার ভাই আমার শ্বশুরকে বলে উঠলো, বিহাই সাহেব, আমার বোনকে আমি নিয়ে যাচ্ছি। আমার বোনকে সুখের জন্য আমি এখানে বিয়ে দিয়েছিলাম। তাই যদি ভালো না থাকে তাহলে আমার বোনের তো এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর আমার বোনের সাথে আপনারা যে অন্যায়গুলো এতদিন করেছেন সেগুলোর জবাব আপনাদের কাছ থেকে আমি কোর্টে নেব। এই মুহূর্তে আমার শাশুড়ি, ননদ আর স্বামী এসে আমার ভাইয়ের হাতটা ধরে ফেলে। কান্না করছিল আর আমার ভাইয়াকে বলছিল, বাবা আমাকে মাফ করে দাও, আমাদেরকে আর একটা সুযোগ দাও, আমরা ভুল করেছি। স্বামীও এই কথা বলছিল। আমার আগে মাথা ঠিক ছিল না, আমার দ্বারা এ ধরনের ভুল আর কখনো হবে না ভাইয়া, আমাকে আর একটা দিবারের মতো সুযোগ দিয়েই দেখ। ননদ এসে কান্না করছিল আর আমাকে বলছিল, ভাবি আমি শ্বশুর বাড়িতে চলে যাব, তোমাকে আর কষ্ট দিব না, তোমাকে আর যন্ত্রণা দিব না, তুমি আমাদের সংসার ছেড়ে চলে যেও না। বিশ্বাস করেন আপু, ঠিক সেই মুহূর্তে যে আমার কি আনন্দ লাগতেছিল, মনে হচ্ছে সংসার আমি এত বছর ধরে করছিলাম ঠিকই, কিন্তু পরিপূর্ণ সংসারটা আজকে পেলাম। সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।